আপনাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি, আজ এই ছোট ভাইটার পাশে এসে দাঁড়ান। ছোট ভাইটা আজ বিপদে পড়েছে বলে আজ আপনাদের সামনে এইভাবে নিজেকে তুলে ধরেছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা কেউ হতাশ হয়ে যাবেন না। আমার এই মূল্যবান কথা আপনারা শুনুন। আমি এটুকু কথা দিতে পারি, আপনাদের জীবনে এই কথাগুলো একটা দাগ পড়ে যাবে, এইটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার কথা বলতে হয়তো একটু আটকে আটকে যেতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন। কারণ এই প্রথমবার বিপদে পড়ে আমি আপনাদের সামনে নিজেকে এভাবে তুলে ধরেছি। তো আমার ভুল ত্রুটি হলে আমাকে মার্জন। এই ভিডিওতে যা তুলে ধরা হয়েছে তা শুধু একটা আবিষ্কারের গল্প নয়, এটা এক নতুন পৃথিবীর সম্ভাবনা। আমি এক সামান্য বাঙালি তরুণ আপনাদের সামনে হাত জোর করে মিনতি করছি, এই দুর্দিনে, এই অনিশ্চয়তা কালে আপনারা আমার পাশে দাঁড়ান। আপনার একটি শেয়ার, একটি কমেন্ট হয়তো বদলে দিতে পারে এই বাংলার ভবিষ্যৎ, এই পৃথিবীর ভবিষ্যৎ। গর্জে ওঠো বাংলা, চলো একসাথে গড়ে তুলি এক নতুন পৃথিবী, যেখানে সৃষ্টির মূল্য দেওয়া হবে বাংলার বিজ্ঞান চর্চার মাধ্যমে। নমস্কার, আমি অরবিন্দ মণ্ডল। আমার পরিচয়, আমি এক ভারতীয় 22 বছরের তোর উদ্ভাবক এবং স্বাধীন চিন্তাবিদ, যে কিনা ছোট থেকে স্বপ্ন দেখে এসেছে নিজের দেশকে বিজ্ঞান চর্চার মাধ্যমে, তাও আবার নিজের মাতৃভাষা বাংলার মাধ্যমে বিজ্ঞান চর্চা করে তাকে আন্তর্জাতিক স্তরে কি করে পৌঁছে দেবে। আর সেই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট থেকে দিনের পর দিন পরিশ্রম করেই যাচ্ছি বিজ্ঞানের সেই কঠিন সব প্রশ্ন উত্তরগুলো খোঁজার জন্য। আর এই সেই কঠিন প্রশ্ন উত্তরগুলো যখন খুঁজে পেয়ে গেছি, তখন এই আবিষ্কারটিকে যখন আমি তুলে ধরতে গেছি পৃথিবীর সামনে, তখনই এসেছে আমার জীবনে একটা অনেক বড় বিপদ। আর সেই বিপদের জন্য আজ আমি নিজেকে আপনাদের সামনে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম। কারণ এখনকার বর্তমান যুগে মানুষ যদি বিপদে পড়ে, তখন তার মাথায় সবার প্রথমে আসে সোশ্যাল মিডিয়া। সে জানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে যদি নিজেকে প্রকাশ করতে পারে, আর সে যদি চিন্তা করে নিজের বিপদটাকে তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই মানুষ তার পাশে এসে দাঁড়াবে। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি, আজ এই ছোট ভাইটার পাশে এসে দাঁড়ান। ছোট ভাইটা আজ বিপদে পড়েছে বলে আজ আপনাদের সামনে এইভাবে নিজেকে তুলে ধরেছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা কেউ হতাশ হয়ে যাবেন না। আমার এই মূল্যবান কথা আপনারা শুনুন। আমি এটুকু কথা দিতে পারি, আপনাদের জীবনে এই কথাগুলো একটা দাগ পড়ে যাবে, এইটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। হয়তো আমাকে এখন চেনেন না, আর এই না চেনাটা একেবারে স্বাভাবিক, কারণ এইভাবে আমি নিজেকে কখনো আপনাদের সামনে তুলে ধরিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমার কথা বলতে হয়তো একটু আটকে আটকে যেতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন। কারণ এই প্রথমবার বিপদে পড়ে আমি আপনাদের সামনে নিজেকে এভাবে তুলে ধরেছি। তো আমার ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন। আর যেই কথাটা আমি বলতে পারবো না, সেটা এই স্ক্রিনের এখানে শো করবে। যেহেতু আমি আমার নিজের পরিচয় দিয়েছি, আমি একদম ভারতীয় চিন্তাবিদ এবং উদ্ভাবক। তো ছোট থেকে আমি স্বপ্ন দেখেছি কি করে নিজের দেশকে বিজ্ঞান চর্চার মাধ্যমে, তাও আর নিজের মাতৃভাষা আন্তর্জাতিক মাধ্যমে সেটাকে প্রকাশ করে, সেটাকে আবিষ্কার করে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবো। কারণ আমি ছোট থেকে একটা জিনিস দেখে এসেছি যে আমাদের এই বাংলা অনেক পিছিয়ে আছে, আর পশ্চিমী দেশগুলো প্রচুর পরিমাণে এগিয়ে আছে। আর সেই সব সত্যটা খোঁজা করে আমি যেটা জানতে পারি ছোটবেলায়, যে আমাদের দেশের, আমাদের বাংলা মাটিতে বিজ্ঞানের অভাব আছে। কারণ আমাদের বাংলাকে যদি আমরা 100 থেকে 1 নম্বর স্থানে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় একটা লক্ষ্য হবে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করি। আর এই চর্চা যেমন তেমন চর্চা নয়, এই চর্চা হবে একদম যুগান্ত করে। কারণ আমি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছি আমার দেশের মানুষেরা যাতে স্বপ্ন দেখতে শিখে, আমার বাংলা ভাষার মানুষেরা যাতে স্বপ্ন দেখতে শিখে, যাতে কেউ হাত দেখিয়ে না বলে এই বাংলার মানুষ এর দ্বারা কিচ্ছু হয় না, এই বিজ্ঞান সম্বন্ধে কি বোঝে, এটা তো সারা জীবন খালি ধর্ম আর কুসংস্কার নিয়ে ব্যস্ত থেকে গেল। এই কথা যদি কেউ আঙুল দেখে না বলতে পারে, এর দ্বারা কিচ্ছু হবে না। কারণ আমরা বাঙালিদের মধ্যে সেই সমস্ত বিপ্লবীদের পেয়েছি যাদের জন্য আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা বাঙালিদের কারোর থেকে কিছু কম না। এই সত্যটাকে আমি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, আর এখন আমি গোটা বিশ্বকে প্রমাণ করে দিতে চাই যে আমরা বাঙালিরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে পারি, বড় বড় আবিষ্কার করতে পারি, এবং একদিন এই বাংলা ভাষাই হবে বিশ্বমঞ্চের এক প্রধান ভাষা, যেটা হচ্ছে বাংলা ভাষা। আর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করার জন্য সেই ছোট থেকে দিনের পর দিন পরিশ্রম করেছি। আমার জীবনে অনেক গোটা বছর এখানে ইনভেস্ট করে আমি এমন সব কঠিন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করছি, এই প্রশ্নগুলো হয়তো বিজ্ঞানীরা শত শত বা বহু যুগ ধরে খুঁজে চলেছে, কিন্তু সেই প্রশ্নের কোনো হদিশ খুঁজে পায়নি। কিন্তু আমি সেই যুবক, হ্যাঁ, আমি সেই যুবক যে সেই সব কঠিন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছি। এই সব প্রশ্নের উত্তরগুলো খুঁজে এখন আমার করণীয় হচ্ছে আমার আবিষ্কারকে আমি পৃথিবীতে তুলে ধরবো। কিন্তু সেই তুলে ধরার জন্য আমার যেটা সবথেকে দরকার হবে, সেটা হচ্ছে এই ভারতবর্ষ সরকার এবং এই পশ্চিমবঙ্গ সরকার। তো এই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি বহুদিন ধরে চিঠিপত্র আবেদন করেছি, বিগত কয়েক মাস হয়ে গেছে আমি তাদেরকে বহুবার চিঠি দিয়েছি, তাদেরকে আবেদন করছি। কিন্তু যেহেতু এই ধরনের সংস্থাগুলো প্রচন্ড বিজি থাকে, তো তো হয়তো কোনো কারণবশত তারা হয়তো আমার মেলটিকে পায়নি, অথবা হয়তো আমার মেল তাদের কাছে পৌঁছাতেই পারেনি। আমি বহুবার তাদেরকে চিঠিও দিয়েছি, সেই চিঠিও হয়তো কোনোবার তাদের কাছে যায়নি, অথবা তারা খুলে দেখতে পায়নি। আপনারাই বলো, আমার এতদিনের পরিশ্রম, যে পরিশ্রমে আমি দেশকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে কি আমি এইভাবেই উড়ে যেতে দেবো? আপনাদেরকে যারা প্রশ্ন থাকলো, আপনাদের মধ্যে যদি কেউ তার জীবনের সবটুকু দিয়ে আপনি আপনার দেশের জন্য কিছু একটা করছেন, এবং সেই ফলাফল যদি আপনি না পান, তাহলে আপনি কেমনটা লাগে? আপনার এবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেবে। তো সেই উদ্দেশ্য পূরণের জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমি আর কিছু ফলাফল পাচ্ছি না। তাই
আপনারা যদি এই ভিডিওটাকে কোনোভাবে পশ্চিমবঙ্গ সরকার অথবা ভারত সরকারের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে হয়তো আমি আমার এই দেশকে নিয়ে এবং আমার এই বাংলা মাটিকে নিয়ে যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে পারবো। তো আপনাদের কাছে আমি বারবার করে হাত জোর করে বলছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনারা যদি কিছু বুঝতে পারেন, তারপরই বলছি, আপনারা যদি কিছু বুঝতে পারেন যে হ্যাঁ, এই যুবকটি সত্যি কথা বলছে, সে তার নিজের দেশকে এবং নিজের মাতৃভাষা বাংলাকে এইভাবে পৃথিবীর বুকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছে, আমাদেরও উচিত যে আমরা এই যুবকটির পাশে এসে দাঁড়াই। এটা যদি মনে হয়, তাহলে আমি আবার বলবো, এই ভিডিওটা প্রচুর পরিমাণে দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এটাকে ছড়িয়ে দেয়, যাতে আমার এই ভিডিওটি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার বিজ্ঞান মনে এই ভিডিওটি তারা দেখতে পায় এবং তারা যাতে আমাকে একটা সুযোগ দেয়। এইবার আসি আমার আবিষ্কারের কথা নিয়ে। কি সেই আবিষ্কারের কথা? আমি ছোট থেকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছি, যেসব প্রশ্নগুলো বিজ্ঞানীরা সবসময় হাইপোথেসিস অর্থাৎ অনুমানের উপরে ছেড়ে যায়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছিল। আমি এই সৃষ্টিটা রহস্যটা উন্মোচন করতে চেয়েছি, তার কারণে আমি দেখেছি যে এই সৃষ্টিটা যদি উন্মোচন করতে পারি, তাহলে এই সৃষ্টির দ্বারা মানুষের জীবনে, গোটা বিশ্বের জগতে বিশাল বড় একটা পরিবর্তন আসে। কি সেই পরিবর্তন? আমরা যদি ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল রহস্যটা জেনে যাই, যেটা কি করে সৃষ্টি হচ্ছে, তো এই সৃষ্টির পেছনে যে ধরনের শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোকে কিন্তু আমরা আমাদের বাস্তবিক জীবনে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিন্তু কাজ করতে পারবো, যেগুলো যে এমন ধরনের হয়তো এনার্জি বেরিয়ে আসবে, সেই শক্তিগুলো হচ্ছে আনলিমিটেড। অর্থাৎ এই শক্তিগুলো কখনো শেষ হবে না। আর এই শক্তিগুলোর মাধ্যমে আমরা এমন এমন কিছু আবিষ্কার করতে পারবো, যেগুলো মানুষ হয়তো সায়েন্স ফিকশন মুভিতে দেখেছে, যেগুলো কল্পনার জগতে মানুষ দেখেছে, সেগুলো শুধু মানুষ স্বপ্নে দেখেছে, কিন্তু সেগুলো বাস্তব জীবনে আসতে চলেছে। এছাড়া পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া এমন এমন অনেক প্রশ্নের উত্তর, যেগুলো বিজ্ঞানীরা বুঝতে পারে না, সেই সব কঠিন প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করেছি। এবং এই কঠিন প্রশ্নের উত্তরগুলো খুঁজতে খুঁজতে আমি যেটা আবিষ্কার করেছি, সেটি হচ্ছে এমন একটি থিওরি, সেই থিওরিটির নাম হচ্ছে এমএসএ ল অফ গড বা থিওরি অফ এভরিথিং। এই সূত্রটি হচ্ছে এমন একটি সূত্র, এই সূত্রের মধ্যে আমরা ব্রহ্মাণ্ডের রহস্য সমাধানটা করতে পারবো। এবার এই সূত্রটা আমি একটা কথা বলে দিই। বিজ্ঞানীরা কিন্তু বলেছিল যে যখন আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এটাকে কিন্তু বিগ ব্যাং ধাক্কা বলে ধারণা করেছিল, অর্থাৎ বিগ ব্যাং এর ফলে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং হচ্ছে বলেছে এমন একটা মূল বিন্দু, যেখানে ছিল না কোনো সময় কার স্থান, অর্থাৎ সময় কার স্থান না থাকার সত্ত্বেও একটা কিছু আবিষ্কার হয়ে গেছে, যেটা সম্প্রসারণ করে এই বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়ম এবং নীতি অনুযায়ী আমরা কিন্তু জানি যে কোনো কিছু সৃষ্টি হতে গেলে একটা মৌলিক শক্তি তো প্রয়োজন হয়। অর্থাৎ তাহলে এই মৌলিক শক্তিগুলো এলো কোথা থেকে? এখন তো প্রশ্ন, মৌলিক শক্তি ছিল না, এইদিকে বিজ্ঞানীরা বলছে যে কোনো কিছু না থেকে একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে আছে। অর্থাৎ আমি বিজ্ঞানকে এখানে চ্যালেঞ্জ করছি, কোনো কিছু না থাকে কি কোনো কিছু সৃষ্টি হতে পারে না। অর্থাৎ আমি বিজ্ঞানকে বলতে চাইছি, এই যে ব্রহ্মাণ্ডটা কি করে সৃষ্টি হয়েছে, সেই মূল রহস্যের কারণটা আমি উন্মোচন করে ফেলেছি। এই আবিষ্কার ফলে কি পৃথিবীতে ঘটতে চলেছে একটা বিশাল বড় পরিবর্তন, যেটা হয়তো এই পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে একটা বড় আবিষ্কার হতে চলেছে, যেগুলো মানুষ শুধু কল্পনা করেছে, মানুষ শুধু স্বপ্নে দিকে গেছে এরকমই পৃথিবী হতে পারে। হ্যাঁ, এরকমই হতে পারে। এটা ভাবে কি করে? এটা হতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের আমার সাহায্য দরকার এবং ভারত সরকার বিজ্ঞান বলে আমার সাহায্য দরকার। এর কারণটা হচ্ছে, আমি যে সূত্রটি এবং থিওরি আবিষ্কার করেছি, এই সূত্রটি আমার কাছে তো পুরোপুরি প্রমাণিত, এটা পুরোপুরি বৈজ্ঞানিকভাবে এটা আমার কাছে প্রমাণিত। কিন্তু এই সূত্রটা যদি বিজ্ঞান মহলে প্রমাণ করতে চায়, তো সেই ক্ষেত্রে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেশনস, কম্পিউটার সিমুলেশন। এই ধরনের যে যন্ত্রগুলো, এগুলো আমার কাজে লাগবে। অর্থাৎ এই ধরনের যন্ত্রের মাধ্যমে আমি যে সূত্রটি বা থিওরি বলছি, সেটা মহাকাশের রেডিয়েশন চেক করবে এবং সেই রেডিয়েশন বা তরঙ্গ শনাক্ত করানোর পরে কি আমি যে থিওরিটি বা সূত্রটি বলছি, সেটা সত্যতা যাচাই করা হবে। আর যদি আমার থিওরি বা সূত্রটি সত্যতা যাচাই করে যদি রেজাল্টটা পজিটিভ বাড়ে, অর্থাৎ আমি যে সত্যি বলছি, তাহলে কি হবে? তাহলে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় একটা বিপ্লব ঘটবে, বিজ্ঞানের ইতিহাসে এটা এমন বিপ্লব ঘটবে যেটা মানুষ জীবনে কল্পনা করেনি। এমনই সত্য উন্মোচন হবে, যার ফলে আমাদের জীবন অসম্ভব বলে আর কিছুই থাকবে না। এমন এমন কিছু আবিষ্কার হবে, যেগুলো মানুষ সারা জীবন স্বপ্নে দেখে এসেছে। আর সেই সমস্ত কঠিন প্রশ্ন, সেই সমস্ত রহস্যগুলো, যেগুলো বিজ্ঞানের নিয়মকে মানে না, বিজ্ঞানের তৈরি নিয়ম সূত্রকে মানে না, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল এবং সময়যাত্রা, এই চারটে যে সত্যি বাস্তব জীবনে অস্তিত্ব আছে কিনা, এরও রহস্য আমরা উন্মোচন করবো। এবং হয়তো অনেক কেউ বলবে যে না, ব্ল্যাক হোল তো আবিষ্কার করা হয়ে গেছে, স্টিফেন হকিংসের থিওরি অনুযায়ী আমরা তো ব্ল্যাক হোলকে দেখতে পেয়েছি কিছু বছর আগে। অর্থাৎ বিজ্ঞানীরা কিন্তু দেখিয়েছে ব্ল্যাক হোল যে সত্যি অস্তিত্ব আছে। তো আমি তাদেরকে এটা বলতে চাই, ওটা ব্ল্যাক হোল ছিল না, ওটা ছিল কোন একটা শক্তির ইভেন্ট হরাইজন। অর্থাৎ যেটাকে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বলে আখ্যা দিয়েছে, হতে পারে সেটা অন্য কোনো ধরনের একটা শক্তি হতে পারে, এটা মহাজগতের অন্য কোনো শক্তি। এটা যেহেতু অন্য কোনো শক্তি আমি বলছি, তার কারণ আমাদের পদার্থবিজ্ঞানের যে দুটো মেন সূত্র, তার থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিজম, এই দুটো সূত্র নীতি কিন্তু ওখানে কাজ করছে না। অর্থাৎ এটা যে সত্যি কিনা ব্রহ্মাণ্ডের অংশ, অথবা এটা কি সত্যি ব্ল্যাক হোল কিনা, এটা কিন্তু আমার এই থিওরি এমএসএ ল অফ গড বা থিওরি অফ এভরিথিং এর মাধ্যমে জানা যাবে।
আর যেহেতু এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিসোর্স এবং অর্থের প্রয়োজন হয়, যেহেতু আমার মতো একটা সাধারণ ব্যক্তির পক্ষে এটা কোনোভাবেই সম্ভব হবে না। তার জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত সরকারের কাছে আবেদন করে গেছি আমার এই আবিষ্কারটির সত্যতা যাচাই করার জন্য। কারণ এটি যদি একবার আবিষ্কার হয়ে যায়, মানুষ কোনো কল্পনা করতে পারছে না যে আমাদের মনুষ্য প্রজন্মকে যে কোন ধাপে পৌঁছে দেবে, সেটা কিন্তু মানুষ কোনো কল্পনা করতে পারছে না। আর আমি কিন্তু নিশ্চয় কোনো বড় বড় বা মিথ্যে মিথ্যে কথা বলছি না। এটা বিজ্ঞান। বিজ্ঞান সবসময় প্রমাণে বিশ্বাস করে, এই কথা আমি ছোট থেকে মেনে এসেছি। আমি ছোট থেকে জানি বিজ্ঞান কোনো ছেলে করে না। যেহেতু আমার কাছে প্রমাণ আছে, আমি এতটাই কনফিডেন্টলি বলছি, তার কারণ আমার কাছে একটা প্রমাণ আছে। আমার কাছে আমার সমস্ত প্রমাণ ডকুমেন্ট করে রাখা আছে। এবং এই প্রমাণের সূত্রে এখন আমি একটা কথা বলছি, আমি এখানে এই মুহূর্তে দেখাতে পারছি না, তার কারণ যেহেতু আমার এই আবিষ্কারটা আমি এখনো পর্যন্ত পেটেন্ট করিনি, তো সেহেতু আমি এটাকে আপনাদের সামনে এভাবে সরাসরি দেখাতে পারবো না। তবে এই আবিষ্কারের একটা ধারণা আমি দিতে পারবো। আমার সাথে যখন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞান মূল্যে দেখা হবে, তখন আমি তাদের কাছে আমার এই প্রমাণগুলো তুলে ধরবো। এবার এসে সেই আবিষ্কারের ধারণা নিয়ে। আমার এই সূত্রটির নাম হচ্ছে থিওরি অফ এভরিথিং বা এমএসএ ল অফ গড। এবার এই সূত্রের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনাদের সামনে। আপনাদের মধ্যে অনেকেও হয়তো বলবেন যে আপনি যে আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারটা কি? আবিষ্কারটা দেখান। এই যে আবিষ্কারটা আমি বললাম, এইটাই হচ্ছে আমার আবিষ্কার। এবার এই ধরনের আবিষ্কারের ক্ষেত্রে কোনো রকমের প্রোটোটাইপ হয় না, যেহেতু এই ধরনের আবিষ্কারগুলো হয় সূত্রজনিত অথবা থিওরিটিক্যালি আবিষ্কার। অর্থাৎ এই সূত্রগুলিকে বা এই থিওরিগুলিকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীকে পরিবর্তন করতে পারবো, মহাকাশ বিজ্ঞানে একটা বিশাল পরিবর্তন আনতে পারবো, পৃথিবীর সভ্যতাকে একটা চূড়ান্ত শাখায় পৌঁছে দিতে পারবো, যেগুলো মানুষ শুধুমাত্র কল্পনা করেছে। অর্থাৎ আমরা তো সবাই সায়েন্স ফিকশন মুভি দেখেছি, সেখানকার জগৎটা তো দেখেছি। সেখানকার জগতের সাথে এখনকার বাস্তবিক জীবনে জগতে কি কোনো মিল আছে? আমরা মিল খুঁজে পাই না, কারণ সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। কিন্তু ওই সায়েন্স ফিকশনের মধ্যে ঘটে যাওয়া প্রত্যেকটা সত্যকে আমি বাস্তব জীবনে নিয়ে আসবো। এইটুকু কথা, এইটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি। যদি এই কঠিন সময় আপনারা আমার পাশে থাকবে, তাহলে এই স্বপ্ন কিন্তু আপনাদেরকে স্বপ্ন না, এই স্বপ্ন আপনাদেরকে বাস্তবে রূপ দেবে। তাও আবার এই বাংলার মাটিতে। এই বাংলার মাটি হবে সেই চাবিকাঠির মূল হর। এইবার হয়তো এই এতক্ষণ ধরে এত কথাবার্তা শুনতে শুনতে অনেককে হয়তো ধরে নিয়েছেন এই ছেলেটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। না হলে বিজ্ঞানের মতো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, বিজ্ঞানের কোনো ডিগ্রি নেই, এইদিকে বিজ্ঞানী গিয়ে এত ধরনের কথাবার্তা, এত ধরনের যুক্তি দিচ্ছে, এগুলো কি সত্যি বাস্তব জীবনে তার অস্তিত্ব আছে? তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দাদা ভাই, এটা তোমার দোষ নেই। আসলে এটা হচ্ছে এই পৃথিবীর একটা কঠিন নিয়ম চক্রের মধ্যে করে। অর্থাৎ আমরা যদি বিজ্ঞানের ইতিহাসে পেছনে চলে যাই, তখন আমরা একটা বাস্তব সত্য দেখতে পাবো যে যখনই কোনো ব্যক্তি বা যখনই কোনো মানুষ তার সময় চক্রে উড়ে গিয়ে ভবিষ্যৎকে নিয়ে এমন কিছু কল্পনা করেছে, সেগুলো বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছে, তখনই মানুষ তাকে পাগল বলে আখ্যা দিয়েছে, তখনই মানুষ তাকে মেনে নেয়নি, মানুষ তাকে নিচে ঠেলে দিয়েছে। এর আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো আজ বাদে কাল যদি ভবিষ্যৎ যাত্রা করা যায়, এবং সেই ভবিষ্যৎ যাত্রা করার মাধ্যমে যদি তুমি ঠিক অতীতে গিয়ে যদি বলো, অর্থাৎ 300 থেকে 400 বছর পুরনো গিয়ে যদি তুমি বলো যে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করব যার মাধ্যমে আমি আকাশে উঠতে পারবো, পৃথিবীর বাইরে যেতে পারবো, অর্থাৎ এই ধরনের কথা যদি সেই সমস্ত মানুষরা শুনে, তখন কিন্তু তারা বলবে এগুলো শুধুমাত্র জাদুতে হয়, এগুলো বাস্তব জীবনের সাথে কোনো অস্তিত্ব নেই, এই পাগল হয়ে গেছে, একে ধরে জেলে ভরে দাও। এবং এই ইতিহাসে আমরা দেখেছি যে তখনকার দিনের ইতিহাসে এমন অনেক বড় বড় মহান বিজ্ঞানীরা ছিলেন, তারা এমন এমন ধারণা দিয়েছিলেন, কিন্তু তখন তাদের সেই সময়কার প্রযুক্তিগত এত উন্নত ছিল না, তখন তারা অন্ধবিশ্বাসী ছিল। তাই তারা কালের নিয়মে সেই সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি। তারা ভেবেছিল এই নিশ্চয় মিথ্যা কথা বলছে, তার জন্য হয়তো তাদের মধ্যে অনেক কাউকে দ্বন্দ্বটাও করা হয়েছিল, এবং অনেকেও আছে যাদের হয়তো হত্যাও করা হয়েছিল। এবার আরো কিছু উদাহরণ দিচ্ছি। পৃথিবী বিখ্যাত কিছু বিজ্ঞানীর নাম বলছি। গ্যালিলিও গ্যালিলি, তিনি তার সময় থেকে একটু বেশি ভেবেছিলেন। তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে এই ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের মধ্যে কেন্দ্র হচ্ছে সূর্য, এবং যত গ্রহ আছে তারা এই সূর্যের চারপাশে ঘুরছে। কিন্তু তখনকার দিনের পোপেরা এবং তাদের বলেছেন এগুলো হয়তো ধর্মগ্রন্থের বাইরে যাচ্ছে, তাই কিন্তু তাকে ভুল বলে আখ্যা দিয়েছিল। কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা বাস্তব জীবনের সত্য বলে প্রমাণিত হয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন আমার পার্সোনালি ফেভারিট। তিনি কিন্তু আমাদের এই মহাকাশকে নিয়ে এমন একটি যুক্তি দিয়েছিলেন সেই সময়, যখন মানুষ তাকে পাগল বলে আখ্যা দিয়েছিলেন, অর্থাৎ সেই থিওরি অফ রিলেটিভিটি। কিন্তু আজ কিন্তু মহাকাশ বিজ্ঞানের যখনই কোনো মিশন করায়, তখনই কিন্তু তার এই সূত্রটাকে মেনেই করায়। পৃথিবী বিখ্যাত যাকে পাগল বিজ্ঞানী বলে আমরা চিনি, তিনি হলেন নিকোলা টেসলা। তিনি কিন্তু সেই সময় থেকে অনেকটা গভীরে ভেবেছিলেন, কিন্তু তখনকার দিনে মানুষ প্রযুক্তিগত উন্নত না থাকায় তাকে কিন্তু পাগল বলে আখ্যা দিয়েছিল। আজ কিন্তু গোটা বিশ্ব তার চলে যাওয়াতে পস্তাচ্ছে। সবাই এখন বলছে যে আমরা একটা অমূল্য সম্পদকে হারিয়ে ফেলেছি।
আর যে এখন বর্তমান যুগে সবচেয়ে বড় উদাহরণ করে সেটা হচ্ছে ইলন মাস্ক। তিনি কিন্তু প্রথম এমন এমন একটি রকেট আবিষ্কার করেছিলেন যে রকেটের মাধ্যমে আমরা পৃথিবীর বাইরে যেতে পারবো এবং আসতে পারবো। এই কথাটা কিন্তু কেউ বিশ্বাস করেনি, কিন্তু তা বলে কি তিনি থেমে থেকেছিলেন? তিনি থেমে থাকেনি। তিনি নিজে তার অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। তিনি কিন্তু সর্বপ্রথম একটা কথা বলেছিলেন যে অসম্ভব বলে কিছু হয় না, আমরা যেটাকে অসম্ভব মনে করছি সেটা কিন্তু ভবিষ্যতে সম্ভব হতে পারে। ঠিক এইসব উদাহরণের মাধ্যমে দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে এই পৃথিবীর ইতিহাসে যাদেরকে পাগল বলা হয়েছে তারাই কিন্তু বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে। অর্থাৎ আমরা কি শিখি, যাদেরকে আজ পাগল বলা হচ্ছে তারাই কিন্তু বিপ্লব ঘটাচ্ছে। আর এই সব মহান ব্যক্তিদের নিয়ম নীতি মেনে কিন্তু এখনকার দিনে বর্তমান যুগে যত ধরনের আবিষ্কার করা হচ্ছে সব কিন্তু তাদের এই সূত্র নিয়ম নীতি মেনেই চলছে। আপনাদের একটা কথা বলছি, আমার এটা বাস্তবিক জীবনে একটা উদাহরণ দিচ্ছি যে আমি যখন ছোট ছিলাম তখন সেই সময় থেকে আমি অ্যালবার্ট আইনস্টাইনকে খুব শ্রদ্ধা করতাম। আমি তেনার প্রতি শ্রদ্ধা রেখে তিনি একটা মূল্যবান মতামত দিয়েছিলেন যে গড ডাজ নট প্লে ডাইস উইথ আস, অর্থাৎ ভগবান আমাদের সাথে পাশা খেলে না। এটার উত্তরটা আমি তখন বুঝতে পারেন, এটা উত্তরটা আমি কখন বুঝতে পারি যখন আবার পৃথিবী বিখ্যাত আর এক পদার্থবিদ মিচিয়া কাকু, হয়তো আপনারা নাম শুনেছেন, তিনি একবার একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে এই উত্তর হয়তো আমরা কোনদিন পেতে না পারি। তিনি বলেছিলেন যে এই ব্রহ্মাণ্ডে কি করে সৃষ্টি হয়েছিল আর আমাদের এই মস্তিষ্কের চেতনা কি করে কাজ করে। হয়তো এই প্রশ্ন দুটো ওই পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রশ্ন, এর উত্তরটা আমরা পেতে না পারি। আইনস্টাইনের সেই কথাটা তখন মনে পড়ে যে তিনি হয়তো সেইটাই বোঝাতে চেয়েছে। অর্থাৎ এর যে গভীর অর্থ, এই গভীর অর্থটার মানেটা হচ্ছে এইটাই যে প্রকৃতি কখনোই আমাদের সাথে ছলনা করে না। প্রকৃতি তার প্রত্যেকটা সত্য আমাদের সামনে সরল ভাষায় লুকিয়ে রেখেছে, কিন্তু আমরা মানুষেরা কি করি, সেগুলোকে বিজ্ঞানের ভাষায় জটিল করার চেষ্টা করি। আর যখনই সেই উত্তর জটিল করে খোঁজার চেষ্টা করি তখন সেই উত্তরগুলো খুঁজতে পাই না। অর্থাৎ প্রকৃতি তো আমাদের মা। আপনারাই বলুন, আমাদের মা কি আমাদেরকে কখনো জটিলভাবে কিছু বোঝা? তিনি সবসময় চাই যে আমরা যাতে সহজ সরলভাবে সেটাকে বোঝার চেষ্টা করি। অর্থাৎ প্রকৃতি আমাদের মায়ের মতন। আমাদের মা সবসময় সব সত্যগুলো সহজ সরল ভাষায় আমাদের সামনে প্রকাশ করে। আমরা যখন এটা বুঝতে পারি না তখন আমরা সেটাকে বিজ্ঞানের ভাষায় কঠিন করে তুলি। ফলে কি আমরা বিজ্ঞানকে ভয় পাই। আমরা ভাবি যে বিজ্ঞান হয়তো বহুত কঠিন জিনিস, কিন্তু বাস্তবে বিজ্ঞান হচ্ছে খুবই সহজ সরল একটা ভাষা। এই ভাষাটাকে যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে কিন্তু আমরা প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া সমস্ত সত্যের রহস্য উন্মোচন করে ফেলবো। কিন্তু সেটা যদি প্রকৃতির নিয়মের মধ্যেই পড়ে, তা প্রকৃতির নিয়মগুলি অবলম্বন করবো না, কিন্তু প্রকৃতির নিয়মের মধ্যে যদি পড়ে থাকে তাহলে আমরা এই ব্রহ্মাণ্ডের এমন কোনো সত্য নেই যেটা আমরা উন্মোচন করতে পারবো না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এক কথায়, আপনারা যারা আজ আমাকে পাগল বলে আখ্যা দিচ্ছে আমার তার প্রতি কোনো দুঃখ নেই, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে সেটাই বলে, যদি আপনাদের যদি সত্যি মনে হয় যে আপনাদের এই ছোট ভাইটা সত্যি বলছে, সে সত্যি চাইছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করে তাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়ে দেয়। কারণ আমি কিন্তু সত্যি জানি আমাদের এই বাংলা স্থানকে যদি 100 থেকে যদি 1 নম্বরে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু এই বিজ্ঞান চর্চার মাধ্যমেই সম্ভব, আর তাও সম্ভব আমার এই আবিষ্কারের মাধ্যমে। তো আমি আবার আপনাদের সামনে হাত জোর করে বলছি, আপনারা এই ভিডিওটা দেখুন, প্রচুর পরিমাণে ভিডিওটা দেখুন আর ভিডিওটা বোঝার চেষ্টা করুন। যদি আপনাদের সত্যি মনে হয় যে আপনাদের এই ছোট্ট ভাইটি বিজ্ঞানের জগতে একটা ইতিহাস গড়তে চলেছে, তার বাংলার জগতে একটা ইতিহাস গড়তে চলেছে, তার বাংলা ভাষাকে গোটা বিশ্বের মধ্যে আবার ছড়িয়ে দিতে চাইছে, যাতে বাংলা ভাষার মানুষগুলো বিজ্ঞান চর্চা করতে শেখে, বাংলা ভাষার মানুষেরা বড় বড় আবিষ্কার করতে শেখে, বাংলার ভাষার মানুষেরা বিজ্ঞানটা বোঝে এবং বাংলার বড় বড় উন্নতি হোক, তাহলে কিন্তু সব কিছু সম্ভব হবে এই আপনাদের দ্বারা, তাও এই বিজ্ঞান চর্চার মাধ্যমে। তাই বলছি, আমি কিন্তু কোনো নিছক মিথ্যা কথা বলছি না, কারণ এটা বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু মজার খেলা না যে আমি মজা করে বললাম এটা হয়ে গেল। বিজ্ঞান কিন্তু সবসময় প্রমাণে, যুক্তিতে আর থিওরিতে বিশ্বাস করে। এই সমস্ত প্রমাণ, যুক্তি, থিওরি আমার কাছে আছে, তাই আমি এত কনফিডেন্টলি আপনাদের সামনে এইভাবে নিজেকে এই প্রথমবার আপনার কাছে তুলে ধরেছি। যেহেতু আমি সরকারের সাহায্য পাচ্ছি না, তাই আমার মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, এবার আপনারা যদি সত্যি বুঝতে পারেন তাহলে হয়তো আপনাদের এই সাহায্যের হাত আমার জন্য আপনারা বাড়িয়ে দেবেন। ফলে কি এই ভারত সরকার এবং বিজ্ঞান মূল আমার এই ভিডিওটা দেখতে পারে এবং আমার স্বপ্নটাকে যাতে আমি বাস্তবে রূপ দিতে পারি। এইবার আসি এই আবিষ্কারের ফলাফল নিয়ে। আচ্ছা, আমরা আবিষ্কার বলতে কি বুঝি? আবিষ্কার বলতে আমরা সেটাই বুঝি যে আবিষ্কারের মাধ্যমে আমাদের সভ্যতা এক বিশাল পরিবর্তন আনতে পারে। ঠিক যেমন এই পৃথিবীতে প্রথম বৈদ্যুতিক শক্তি আবিষ্কার হয়েছিল, তার কাজ কিন্তু আমরা এখন প্রতিদিনই দেখতে পাই। আজ কিন্তু গোটা বিশ্ব বৈদ্যুতিক শক্তি ছাড়া চলতেই পারে না, যেটাই করতে সেখানে কিন্তু বৈদ্যুতিক শক্তি প্রয়োজন হয়। ঠিক যেমন প্রথম এই পৃথিবীতে আবিষ্কৃত হয়েছিল ইন্টারনেট, আজ কিন্তু দেশে বিদেশে যখনই মানুষ কোনো কাজ করছে, এই যে আমি যে ভিডিওটা করছি আপনাদের সামনে যে চলে যাচ্ছে, এটা কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো কিছু আবিষ্কার হয় তখনই কিন্তু সেটা মানব জীবনের উপর বিশাল বড় একটা প্রভাব করে।
আবিষ্কার হচ্ছে সেটাই যেটা আমাদের পৃথিবীকে পরিবর্তন করতে পারে। তো আমি যে আবিষ্কারটি করেছি, আবিষ্কারটি কিন্তু হতে পারে বিজ্ঞানের ইতিহাসের শ্রেষ্ঠ আবিষ্কার। কারণ এই আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পারবো এই সমস্ত কঠিন সত্যগুলো, এই সত্যগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানের ইতিহাসে কেউ উন্মোচন করতে পারেনি। আমি কিন্তু সেই সব সত্যরই রহস্য উন্মোচন করেছি। থেকে বড় সত্যি কি জানেন, আমরা কিন্তু বহু যুগ ধরে চেষ্টা করেছিলাম সৃষ্টির রহস্য উন্মোচন করি। কারণ আমরা এই কথা জানি, যদি আমরা সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো কিছু অসম্ভব বলে থাকবে না। আমরা প্রত্যেকটা শক্তিকে তো আমরা ব্যবহার করতে পারবো আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে। আর সেই সত্যটাই কিন্তু আমি আজ গোটা বিশ্বকে জানাতে চেয়েছি। এবার আসি ফলাফল। এক নম্বর ফলাফল কি? এখন আমরা বর্তমান পৃথিবীতে যখনই কোনো কিছু আবিষ্কার করি, তখনই সেই আবিষ্কারের পেছনে পদার্থবিদদের কয়েকটি বেশ সূত্র লুকিয়ে আছে। এই সূত্রগুলোকেই আমরা ফলো করি। কিন্তু তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ সূত্র হলো, এক থিওরি অফ রিলেটিভিটি, আর 2 নম্বর হচ্ছে কোয়ান্টাম মেকানিজম। এই দুটো সূত্র এমনই, তারা হচ্ছে প্রকৃতির দুটো ভিন্ন নিয়মকে বোঝায়। অর্থাৎ এরা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু আমাদের প্রকৃতি তো একটাই, একটা প্রকৃতির দুটো সূত্র কিভাবে দুটো ভিন্ন নিয়মকে বোঝাতে পারে, তাই না? এটা একটা প্রশ্ন হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এমন একটা হয়তো থিওরি বা সূত্র বেরিয়ে আসতে পারে, অর্থাৎ থিওরি অফ এভরিথিং বা ফর্মুলা অফ এভরিথিং বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সকল নিয়মকে বোঝাবে। যেই সূত্রের মাধ্যমে আমরা হয়তো এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কী করে হয়েছে, এর ভেতরে শক্তিগুলো কী করে কাজ করছে, সেই শক্তিগুলোকে আমরা কী করে ব্যবহার করতে পারবো, এই সমস্ত কিছু আমরা আমাদের পৃথিবী থেকেই, পৃথিবীর প্রযুক্তির দ্বারাই বুঝতে পারবো ও শিখতে পারবো। ফলে কি, আমরা যদি সবকিছু বুঝে যাই প্রকৃতির সেই সত্যগুলো, ফলে আমাদের যেটা সুবিধা হবে যে আমরা সেগুলোকে আমরা পৃথিবীতে আনতে পারবো আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে, এবং সেগুলো আমাদের নিজস্ব ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। 2 নম্বর ফলাফল। আমার এই আবিষ্কার 2 নম্বর ফলাফল বলার আগে একটা কথা বলতে চাই। আমাদের এই সুন্দর পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির পরে যখন থেকে মানুষের সূচনা হয়েছে, তারপরে থেকে যখনই আমাদের সভ্যতাটা একটু এগিয়ে গেল, তারপরে থেকে আমরা কোনো না কোনোভাবে এই পৃথিবীকে ধ্বংস করেই যাচ্ছি। সেটা গাছ কাটার ফলে হোক বা যে কোনো শক্তির মাধ্যমে হোক, আমরা কিন্তু পৃথিবীকে দিনের পর দিন ধ্বংস করে যাচ্ছি। তো এইটা যদি চলতে থাকে, তো একটা দিন এমন আসবে যখন হয়তো আমরা মনুষ্য প্রজন্মকে নিজেরাই ধ্বংস করে দেবো, হয়তো এই পৃথিবীকে ধ্বংস করে দেবো। হয়তো কি করবে, এই পৃথিবী হয়তো কালের চক্র নিয়মে আমাদের মনুষ্য প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। আমরা যদি আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাতে চাই, আমাদের এই প্রজন্মকে যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচাতে চাই, তাকে যদি রক্ষা করতে চাই, আমাদের যেটা উচিত হবে এটা হচ্ছে এই পৃথিবীকে রক্ষা করা। কারণ আমাদের মনুষ্য ধর্মের কর্মনীতি অনুযায়ী আমাদের সবচেয়ে বড় ধর্ম হলো যে এই পৃথিবীটাকে রক্ষা করি। এই পৃথিবীটাকে কি করে রক্ষা করি? নতুন ধরনের শক্তির উৎস খুঁজতে হবে। এবার বর্তমানে পৃথিবীতে যে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখতে পাই, সেগুলো সাধারণত কয়লা এবং খনিজ তেল এই ধরনের রিসোর্সের মাধ্যমে কিন্তু চলে। এই ধরনের যে রিসোর্সগুলি আছে এখন বর্তমানে পৃথিবীতে, না হয়তো খুব জোর হলো আর 100 থেকে 200 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের নতুন শক্তির উৎস খুঁজে বের করতে হবে। নতুন শক্তির উৎস যদি খুঁজে না বের করতে পারে, তাহলে কিন্তু আমাদের মনুষ্য প্রজন্ম এমনি ধ্বংস হয়ে যাবে। নতুন শক্তির উৎস খুঁজে বের করতে হবে। সেই শক্তিগুলো উৎসর মধ্যে একটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তির ব্যাপার আমরা জানি, কিন্তু এখন আমরা যদি সূর্যকে সেটাই বুঝে উঠতে পারি। তো আমাদেরও উচিত এই থিওরি অফ এভরিথিংটাকে কাজে লাগিয়ে ব্রহ্মাণ্ডের ভেতরে লুকিয়ে থেকে সেসব শক্তিগুলোকে খুঁজে বের করা, এবং আমাদেরই পৃথিবীর প্রযুক্তির মাধ্যমে সেসব শক্তিগুলোকে পৃথিবীতে নিয়ে আসা, এবং সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে এমন এক পৃথিবী তৈরি করা যে পৃথিবীতে যাতে দূষণ বলে যে শব্দটা ছিল, সেই শব্দটা যাতে হারিয়ে যায়। আর আমি আপনাদের কথা দিতে পারি, এই যে শক্তিগুলোর কথা আমি বলছি, এই শক্তিগুলো হবে পুরোপুরি পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মানে কি? পরিবেশ বান্ধব মানে হচ্ছে এমন এক শক্তি যেগুলো কোনোদিনও শেষ হবে না, যেগুলো কোনো ধ্বংস নেই। হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কালের নিয়মে, কিন্তু এই শক্তিগুলো কোনোদিন ধ্বংস হবে না। অবশ্যই শক্তির মাধ্যমে কোনোদিনও পৃথিবীতে দূষণ হবে না, কারণ দূষণ না হলে পৃথিবী কিন্তু একটা নতুন জীবন উপহার পাবো। অর্থাৎ আমরা কিন্তু একটা সুন্দর শান্তিময় পৃথিবীর সৃষ্টি করতে পারি। আমরা একটা নতুন সূর্যাস্ত দেবো। পৃথিবীতে একটা নতুন সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতার মধ্যে নাই কোনো হিংসা, নাই কোনো যুদ্ধ, নাই কোনো দুর্ভিক্ষ, অর্থাৎ সুখ আর সুখ। 3 নম্বর, অর্থাৎ আমরা যখন এই সৃষ্টির মূল রহস্যটা জেনে যাব এই থিওরি অফ এভরিথিং এর মাধ্যমে, তখন যে পরিবর্তন হবে, যে পরিবর্তনটা হচ্ছে পৃথিবীতে অর্থনৈতিক দিকে একটা বিশাল পরিবর্তন হবে। অর্থাৎ পৃথিবী অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে এমন এক পরিবর্তন হবে যেটা মানুষ কখনো কল্পনা পর্যন্ত করতে পারেনি। সে পরিবর্তন আমরা যদি সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি, আপনারা সবাই সায়েন্স ফিকশন মুভি দেখেছেন, এখানকার জগৎ তো দেখেছেন, সেই জগৎ কিন্তু বাস্তবে রূপ দিতে পারে এই থিওরি অফ এভরিথিং এর মাধ্যমে। আমরা এক সুন্দর আর শান্তিময় পৃথিবীকে সৃষ্টি করব। আর এই সৃষ্টির মূল চাবিকাঠি কোথা থেকে জানেন শুরু হবে? এই বাংলায় হবে সেই সৃষ্টির মূল চাবিকাঠি।
আমি আপনাদের কিন্তু একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সারা জীবন এই অতীতটাকে নিয়ে বাঁচতে চান, নাকি আমি আপনাদেরকে যা যা স্বপ্ন দেখালাম সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান? এর সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে। কারণ আমি কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখে এসেছি, এই বাংলাকে যদি উন্নত করতে হয় তাহলে কিন্তু সেটা করা যাবে একমাত্র এই বিজ্ঞান চর্চার মাধ্যমে। আর এই বিজ্ঞান চর্চার মূল চাবিকাঠি কিন্তু আমাদের এই বাংলার মাটিতেই আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে বাংলার অতীতের অবস্থা, এটা হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। এবার সত্যি যদি চান আপনারা এই অতীত আর বর্তমান ভুলে ভবিষ্যতের দিকে পেরোতে, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলার অবস্থাটা এরকম হতে পারে। কি আপনারা চাইবেন তো গোটা বিশ্বে মঞ্চে বাংলার নামে জয়ধ্বনি হোক? আমি জানি অবশ্যই আপনারা চাইবেন, সবাই চায় বাংলার নামে জয়ধ্বনি হোক গোটা বিশ্বে, গোটা বিশ্বের মানুষও জানতে পারবে যে বাংলা ভাষাতে বিজ্ঞান চর্চা করা হয়। এবং আমি কিন্তু পুরো জানি বাংলাকে যদি আজ সেই জায়গায় পৌঁছাতে চায় সেটা কিন্তু একমাত্র বিজ্ঞান চর্চার মাধ্যমেই সম্ভব। আর এই বিজ্ঞান চর্চা কিন্তু আমি বাংলা মাটিতে করতে চাই। একটা কাজ করুন, একবার নিজের হৃদয়ের গভীরে হাত দিন, চোখটা বন্ধ করে একটা ইমাজিনেশন করুন 2026-এর শেষের দিকে অথবা 2027-এর শুরুতে ইউরোপ মহাদেশের সুইডেনে, যেখানে বিজ্ঞান মহলে সবচেয়ে বড় বড় অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, সেইখানে বাঙালির কোনো যুবক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার মাধ্যমে এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেছে যে সেই আবিষ্কারে অ্যাওয়ার্ড সে পাচ্ছে। আমি যে করেছি সেটা না, আপনাদের মধ্যে যে কেউ হতে পারে সেটা। আমি জাস্ট বলছি ইমাজিন করুন, গোটা বিশ্ব জুড়ে সেই বক্তৃতা হচ্ছে বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা বাংলাতে। আর সারা দেশে বিদেশে শুধু বাংলা নামে জয়ধ্বনি হচ্ছে, সেই স্লোগানগুলো ভেসে উঠছে, বন্দে মাতরম বন্দে মাতরম জনগণ মন অধিনায়ক জয় হে। এছাড়া বাংলার যে যত ধরনের গান আছে সব জায়গায় বলছে জয় বাংলা জয় বাংলা। আর কেউ দূর থেকে বলছে এই দেখ বাংলা সেই যুবক যে কিনা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করে তাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। আজ গোটা দেশ বিদেশে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হবে। ওহ, কত সুন্দর লাগছে না? এটা কোনো নিছক কাল্পনিক কথা না, এটা বাস্তবেই সম্ভব। এই সম্ভবটা একমাত্র আপনারাই করতে পারবেন। আর যদি সত্যি মনে হয় যে আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, সত্যি যদি মনে হয় যে এই যুবকটি সেই জায়গাটা অর্জন করতে পারবে, তাহলে আপনাদেরকে অনুরোধ করছি বারবার এই ভিডিওটা দেখুন আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন। লাইক করুন বা নাই করুন, আপনারা কমেন্ট করতে পারেন ওয়েস্ট বেঙ্গল অথবা ভারত সরকার বিজ্ঞান মহল, এমন কিছু দেখবেন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে এই হ্যাশট্যাগুলো। আপনারা এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। তাহলে কি হবে, দেশ বিদেশে যত বড় বড় সংস্থা আছে হয়তো একটা সুযোগ হয়তো আমি পেতে পারি এই দেশের হয়ে। আর এটা একদমই বাস্তবিক সম্ভব, আর অসম্ভব বলে কিছু হয় না। সেটা মহান মহান ব্যক্তিরা বলে গেছেন। দেখবেন গীতাতে কিন্তু একটা শ্লোক আছে, শ্লোকটা আমার মনে পড়ছে না, কিন্তু সেই শ্লোকটাতে স্পষ্টভাবে বলা আছে তুমি নিজের জীবনে যতক্ষণ না হার মানছো ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হার মানতে পারবে না। অর্থাৎ আমি হার মানতে চাইছি না, আমি হার মানবো না। আমি চাইছি আপনারা এই বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়ান। আপনারা যদি আজ আমার পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো ভবিষ্যতে সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো, যেটা আমি এই গোটা পৃথিবীকে নিয়ে দেখেছি। আর আমার এই বাংলা মাটিকে নিয়ে দেখেছি, আমার বাংলার কালচারকে নিয়ে দেখেছি, আমার বাংলার ভাষাকে নিয়ে দেখেছি, এবং আমার দেশ ভারতকে নিয়ে দেখেছি। আমি বড় বড় কথা বলছি না, এটা বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু সবসময় প্রমাণে বিশ্বাস করে, বিজ্ঞান বিশেষ করে যুক্তিতে। বিজ্ঞান কারো বড় বড় কথাতে বিশ্বাস করে না। আর আমার কাছে নিশ্চয়ই সেই প্রমাণ আছে, আমি এতটাই কনফিডেন্টলি আপনাদের সামনে সেই কথাটা তুলে ধরছি। আর একটা কথা কি জানেন, আমরা কিন্তু বাঙালি, আমরা বাঙালিরা কিন্তু কখনোই হাঁটতে শিখিনি। যাই হয়ে যাক, আমরা বাঙালিরা কিছু পারি না পারি, আমি কিন্তু সবার আগে বলবো হ্যাঁ আমি সেটা পারবো, কারণ আমরা হাঁটতে শিখিনি। এই হাঁটতে না শেখাটাই আমাদের জীবনে এই শক্তিটা তৈরি করেছে। সর্বশেষ এটাই বলবো, ছোট থেকে আমি স্বপ্ন দেখে এসেছি যাতে আমার এই বাংলার মানুষগুলো স্বপ্ন দেখতে শেখে, বাংলার মানুষেরাও যাতে ভবিষ্যতে বিজ্ঞান চর্চা করতে শেখে, বাংলার মানুষেরাও যাতে বিজ্ঞান চর্চার মাধ্যমে এই পৃথিবীতে বড় বড় আবিষ্কার তুলে দেয়। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি নিজেকে আপনাদের জন্য সারা জীবনের মতন উৎসর্গ করে দিতে চাই। অর্থাৎ বাংলার হয়ে গড়বো, বিশ্বের হয়ে লড়বো, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে চাই। সর্বশেষ বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা।